আমরা এখন কি করব? আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, কণিক। অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের কণিক। শুরুতে আমরা কণিকের ডেফিনিশনটা জেনে নেই যে অ্যাকচুয়ালি আমাদের কণিক কি জিনিস সেটা আমরা দেখে নেই। কণিকের ধারণাটা আমরা শুরুতে এর সংজ্ঞা দিয়ে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি কণিকটা আসলে কি বলতেছে। কণিকের ডেফিনিশনটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে তুলে নাও। যে কোনো সমতলে একটি স্থির বিন্দু থেকে অপর একটি চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটি স্থির সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে কোনো সমতলে একটি স্থির বিন্দু থেকে অপর একটি চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটি স্থির সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, আচ্ছা অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, আচ্ছা সর্বদা ধ্রুবক হলে চলমান বিন্দুর সঞ্চার পথকে কণিক বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি কণিকের ডেফিনিশন। আমাদের কণিকের ডেফিনিশনটা হচ্ছে যে কোনো সমতলে একটি স্থির বিন্দু থেকে অপর একটি চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটি স্থির সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক হলে আমাদের ওই চলমান বিন্দু সঞ্চারপথকে আমরা কি বলবো? কণিক বলবো। আমি বিষয়টা যদি তোমাদের এক্সাম্পল সহকারে বুঝাই তাহলে ক্লিয়ার হবে। যে সাপোজ আমাদের একটা সঞ্চারপথ আছে এরকম, আমি একটা অক্ষরেখা অঙ্কন করে নিই। মনে করো এটা হচ্ছে আমাদের, এইদিকে হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই। আচ্ছা আমি অক্ষরেখার কনসেপ্টটা ছাড়াই তোমাদেরকে বুঝাই, এটাই আমাদের সুবিধার হবে। সাপোজ আমাদের একটা স্থির রেখা আছে, এরকম আমাদের একটা স্থির রেখা আছে। আমি একটা স্থির রেখা ধরে নিলাম এবং এখানে আমি একটা চলমান বিন্দু ধরলাম, যে চলমান বিন্দুটা একটা চলমান বিন্দু ধরলাম, যে চলমান বিন্দুটা এভাবে এভাবে চলা শুরু করতেছে। ধরলাম এটা হচ্ছে আমাদের এইখানে একটা হচ্ছে আমাদের স্থির বিন্দু, এটা হচ্ছে আমাদের স্থির বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি স্থির সরলরেখা। এবং এই স্থির বিন্দু এবং এই সরলরেখার এটা হচ্ছে আমাদের একটা চলমান বিন্দু সঞ্চারপথ। এখন এর উপরস্থ আমি একটা বিন্দু নিলাম, এই এই বিন্দুটাই অ্যাকচুয়ালি আমাদের কি চলমান বিন্দু নির্দেশ করে। এই বিন্দুটা আমি ধরলাম হচ্ছে কি আমাদের পি বিন্দু। এই পি বিন্দু আর এটা হচ্ছে আমাদের স্থির বিন্দু। এই পি বিন্দু আর স্থির বিন্দু যদি যোগ করি এবং এই পি বিন্দু থেকে এই স্থির সরলরেখার উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আমি কি পাচ্ছি? এই লম্বটা সাপোজ অঙ্কন করলাম। তাহলে এই বিন্দুটার আমি এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে, স্থির বিন্দুটার নাম দিলাম এখানে এস এবং চলমান বিন্দুর নাম দিলাম এখানে পি। আর চলমান বিন্দু থেকে একটা সরলরেখা আছে, এই সরলরেখাটাকে আমি নাম দিলাম এবি সরলরেখা। এবং এবি সরলরেখার উপর একটা আমি লম্ব অঙ্কন করছি, সেটা হচ্ছে আমাদের এএম লম্ব। এখন এখানে দেখো যে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এই স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি এরকম একটা চলমান বিন্দু এভাবে চলতে থাকে এবং এই চলমান বিন্দু থেকে তাহলে কোনো একটা যে কোনো মুহূর্তে যদি এই চলমান বিন্দু থেকে এই স্থির বিন্দুর দূরত্ব এবং এই চলমান বিন্দু থেকে এই স্থির সরলরেখার উপর লম্ব দূরত্ব এদের অনুপাত যদি আমাদের ধ্রুবক হয়, অর্থাৎ আমাদের অনুপাত হচ্ছে কি আমাদের ভাগ, তার মানে এসপি ডিভাইডেড বাই যদি পিএম হয়, তার মানে এখানে যদি এটা যদি আমাদের একটা কণিক হয় তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু সর্বদা আমাদের একটা ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে আমি ই দ্বারা প্রকাশ করলাম। তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু হচ্ছে কি ই। অর্থাৎ এখানে ই হচ্ছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় কি উৎকেন্দ্রিকতা। এই ধ্রুবককে বলা হয় কি উৎকেন্দ্রিকতা। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? দেখো যে এখান থেকে তুমি পাচ্ছ যে এসপি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ই পিএম। এসপি ইকুয়াল টু তুমি পাচ্ছ ইপিএম। তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের একটা কি কণিকের সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের একটা কি কণিকের লেখচিত্র। তাহলে দেখো এখান থেকে আমরা ডেফিনিশন থেকে আমরা কিন্তু একটা কণিকের চিত্র নিয়ে আসছি যে কোনো সমতলে একটা স্থির বিন্দু থেকে অপর একটি চলমান বিন্দুর দূরত্ব, এই স্থির বিন্দু থেকে অপর একটি চলমান বিন্দু, তার মানে এই এসপি দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটি স্থির সরলরেখার উপর অঙ্কিত লম্ব, এই যে এই চলমান থেকে স্থির সরলরেখার উপর অঙ্কিত অঙ্কিত লম্ব মানে হচ্ছে আমাদের পিএম লম্ব। তাহলে অঙ্কিত লম্বের অনুপাত সর্বদা ধ্রুবক হলে, মানে দেখো তুমি যদি এই পয়েন্টে একটা পয়েন্ট নাও এবং এই পয়েন্টে মনে করো সাপোজ এখানে একটা পয়েন্ট নিচ্ছ, এই পয়েন্টে নিয়ে আবার তুমি
এই মূল বিন্দু মানে এখানে যে আমাদের স্থির বিন্দুটা আছে, স্থির বিন্দু আর এই চলমান বিন্দু যোগ করলা এবং এই চলমান বিন্দু থেকে তুমি এই স্থির সরলরেখার উপর লম্ব অঙ্কন করলাম। সেক্ষেত্রেও যদি এইটা আর এইটা, এই ২ টা রেখাংশের অনুপাত যদি আমাদের হয় এবং আবার যদি তুমি এখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও এবং এই বিন্দু, স্থির বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই আমাদের রেখার উপর একটা যদি লম্ব অঙ্কন করো, তাহলে এই লম্ব দূরত্ব, তার মানে এইটা আর এইটার দূরত্ব সর্বদা, এরকম সর্বদা প্রতিটা পয়েন্টের জন্য আমাদের এই SP/PM সর্বদা কি হবে? একটা ধ্রুবক সংখ্যা হবে। তাহলে যদি এই কেসটা যদি আমাদের ফলো করে, তাহলে সেটাকে বলা হয় আমাদের কি? কণিক। তাহলে দেখো SP/PM = E, এখান থেকে আমরা SP = হচ্ছে কি? EPM, এটা আমরা পাইলাম। যা আমাদের একটা কি? যা কণিকের একটা আমাদের সাধারণ, যা কণিকের আমাদের সাধারণ একটা ফর্মুলা বলা যায়, যে সাধারণ সূত্র বা রুল। এটা হচ্ছে আমাদের একটা কি? কণিকের একটা আমাদের সাধারণ সূত্র, যে SP = EPM হবে। এখানে আমাদের এই যে আছে, এটা হচ্ছে আমাদের একটা কি? ধ্রুবক। একটা ধ্রুবক সংখ্যা হয়। ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক বা কে বলা হয় উৎকেন্দ্রিকতা। একে বলা হয় কি? উৎ এর একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। এবং এই যে আমাদের স্থির সরলরেখাটা আছে, এই যে স্থির সরলরেখা, এই স্থির সরলরেখাকে বলা হয় নিয়ামক রেখা। নিয়ামক রেখা। আর এই যে আমাদের স্থির বিন্দুটা আছে, এই স্থির বিন্দুটাকে বলা হয় আমাদের উপকেন্দ্র। এই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। তাহলে আপাতত আমরা এখন পর্যন্ত কি, কি জানলাম? আমরা আপাতত এখন পর্যন্ত জানলাম যে আমাদের কণিকের ডেফিনিশন জানলাম। তারপর এখান থেকে আমরা নিয়ামক রেখা জানলাম, উৎকেন্দ্রিকতা জানলাম, এই যে উৎকেন্দ্রিকতা জানলাম, উপকেন্দ্র জানলাম এবং কণিকের সাধারণ একটা যে আমাদের সূত্র বা ফর্মুলা আছে সেটা জানলাম, যে SP = হচ্ছে কি? EPM। এখন দেখো, কণিক হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার। কণিক হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার। কণিক হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার। কণিক বিভিন্ন প্রকারের হয়। যথা আমাদের ১ নাম্বার কি হচ্ছে? ১ নাম্বার হচ্ছে আমাদের বৃত্ত। তারপরে হচ্ছে আমাদের উপবৃত্ত। তারপরে হচ্ছে আমাদের অধিবৃত্ত। তারপরে হচ্ছে আমাদের কি? পরাবৃত্ত। পরাবৃত্ত। তাহলে কণিক হচ্ছে আমাদের কি? বিভিন্ন প্রকার। আমরা কি? বৃত্ত এক ধরনের কণিক, উপবৃত্ত এক ধরনের কণিক, অধিবৃত্ত এক ধরনের কণিক, পরাবৃত্তও আমাদের কি? এক ধরনের কণিক। এগুলো হচ্ছে কি? কণিকের একেকটা আমাদের ভাগ। এখন দেখো, আমাদের এই যে এই উৎকেন্দ্রিকতা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কণিকটা কোন লেভেলের হয়। আমি এখন এটা একটু এখানে আমি নোট আকারে সেগুলো লেখাই দিচ্ছি। দেখো, যে কেস 1, কেস 1, কেস 1 হচ্ছে, যদি এই যে আমাদের এখানে SP = EPM, EPM এ যদি এই আমাদের উৎকেন্দ্রিকতা এর মান যদি আমাদের 0 হয়, 0 হলে তা আমাদের বৃত্ত নির্দেশ করে। বৃত্ত নির্দেশ করে। নির্দেশ করে। অর্থাৎ উৎকেন্দ্রিকতা এর মান যদি আমাদের 0 হয়, তাহলে ওই কণিকটা আমাদের কি? একটা বৃত্ত নির্দেশ করে। তারপরে দেখো যে আমাদের কেস 2, কেস 2, যদি আমাদের উৎকেন্দ্রিকতা এর মান যদি আমাদের 1 হয়, 1 হয়, তবে তা আমাদের পরাবৃত্ত নির্দেশ করে। পরাবৃত্ত নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের কি? কেস 2। এরপর কেস 3 টা হচ্ছে এরকম, যে কেস 3, যদি আমাদের এই উৎকেন্দ্রিকতা এর মানটা হয় এরকম, যে 0 গ্রেটার দেন লেস দেন হচ্ছে আমাদের 1, অর্থাৎ এই উৎকেন্দ্রিকতার মানটা যদি আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে তা আমাদের উপবৃত্ত নির্দেশ করে। তা উপবৃত্ত নির্দেশ করে। নির্দেশ করে। অর্থাৎ আমাদের উৎকেন্দ্রিকতার মানটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তা আমাদের কি নির্দেশ করবে? তা আমাদেরকে উপবৃত্ত নির্দেশ করবে। আর কেস 4 হচ্ছে এরকম, যে কেস 4, যদি আমাদের এর মানটা, এই উৎকেন্দ্রিকতার মান গ্রেটার দেন যদি আমাদের 1 হয়, অর্থাৎ 1 এর থেকে যদি আমাদের কি? বড় হয়, তবে তা অধিবৃত্ত নির্দেশ করে। অধিবৃত্ত নির্দেশ করে।
তাহলে দেখো আমাদের এর মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা একেকটা আমরা কি কণিক পাচ্ছি। এর মান যখন আমরা কি 0 পাচ্ছি তখন তা আমাদের বৃত্ত নির্দেশ করে। এর মান যখন আমাদের কি 1 হয় তখন তা পরাবৃত্ত নির্দেশ করে। এর মান যখন কি 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে তা আমাদের উপবৃত্ত নির্দেশ করে। আর এর মানটা যখন আমাদের কি 1 এর থেকে বড় হয়ে যায় তখন তা আমাদের কি অধিবৃত্ত নির্দেশ করে। এখন আমরা কতিপয় কয়েকটা সংজ্ঞা দেখব, যে কতিপয় সংজ্ঞা। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু গভীরভাবে লক্ষ্য করবা। এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের বারবার কাজে লাগবে। তাহলে আমরা কণিকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে কণিকের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের একটা স্থির বিন্দু থাকবে। মানে একটা আমাদের স্থির একটা এরকম সরলরেখা থাকবে। এটা আমরা দেখলাম। এবং এখানে আমাদের একটা চলমান বিন্দু থাকবে। আমি ধরলাম চলমান বিন্দুটা হচ্ছে এটা। এরকম আমাদের একটা চলমান বিন্দু থাকবে এবং এখানে আমাদের একটা কি স্থির বিন্দু থাকবে। এবং আমি একটু দেখে একটু করে নেই যে আমি উপরোক্ত একটা আমি বিন্দু দিলাম এখানে। এখান থেকে আমি এই স্থির বিন্দুটা যোগ করলাম এবং এই স্থির বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম। আপাতত আমরা এরকম একটা শেপ এতক্ষণ পর্যন্ত দেখলাম যে যেটা হচ্ছে আমাদের কি কণিক রিপ্রেজেন্ট করে। এখন দেখো আমরা এখান থেকে কতিপয় কিছু আমরা সংজ্ঞা দেখব। সংজ্ঞাগুলো কিরকম? যে আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমাদের এই যে আমাদের স্থির বিন্দুটা আছে, এই স্থির বিন্দুটাকে বলা হয় কি? এই স্থির বিন্দুটাকে বলা হয় আমাদের উপকেন্দ্র। একে বলা হয় আমাদের উপকেন্দ্র। আচ্ছা আমি একটু এই অংশটুকু আমার তাহলে এই যে আমাদের স্থির বিন্দুটা আছে, এই স্থির বিন্দুটাকে বলা হয় কি? উপকেন্দ্র। আমি একটু সাইডে লিখি। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। এবং এই যে আমাদের স্থির সরলরেখাটা আছে, এই সরলরেখাটাকে বলা হয় কি আমাদের? এই সরলরেখাটাকে বলা হয় আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখা। এটা হচ্ছে আমাদের কি? নিয়ামক রেখা। এখন দেখো যদি তুমি এই যে আমাদের এই যে আমাদের উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্র থেকে যদি তুমি এই নিয়ামক রেখার উপর একটা লম্ব অঙ্কন করো, তাহলে দেখো উপকেন্দ্র থেকে আমাদের নিয়ামক রেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করো, অথবা তুমি এভাবে বলতে পারো এটাকে যে আমাদের উপকেন্দ্র উপকেন্দ্র উপকেন্দ্রগামী নিয়ামক রেখার উপর লম্ব। উপকেন্দ্রগামী নিয়ামক রেখার উপর লম্ব। এরূপ যদি আমাদের সরলরেখা হয় তবে এই সরলরেখাটাকে বলা হবে আমাদের অক্ষরেখা। একে বলা হয় আমাদের অক্ষরেখা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তোমরা সংজ্ঞাগুলো তোমরা কি করবা? লিখেও নিবা যে আমাদের উপকেন্দ্র দিয়ে যে সরলরেখা আমাদের নিয়ামক রেখার উপর লম্ব তাকে বলা হয় কি? অক্ষরেখা। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের কি? অক্ষরেখা। এখন দেখো এই যে অক্ষরেখা অক্ষরেখা এই যে আমাদের কণিককে যে বিন্দুতে ছেদ করলো, অক্ষরেখা আমাদের কি কণিককে যে বিন্দুতে ছেদ করলো এইটাকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু। তার মানে এখানে আমাদের এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে বলা হবে আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। অর্থাৎ অক্ষরেখা আমাদের এই কণিককে যে বিন্দুতে ছেদ করে, অক্ষরেখা কণিককে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় কি? আমাদের শীর্ষবিন্দু। আবার অক্ষরেখা নিয়ামক রেখাকে আমাদের যে বিন্দুতে ছেদ করে তারও একটা স্পেশাল নাম আছে। দেখো এই যে এই অক্ষরেখা আমাদের নিয়ামক রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার একটা স্পেশাল নাম আছে। একে বলা হয় আমাদের পাদবিন্দু। এটাও আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। এছাড়াও আমাদের আরো বেশ কিছু আমাদের ডেফিনিশন এখানে পড়তে হবে। যে দেখো যে এই উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যেকোনো বিন্দু, এই যেকোনো বিন্দু দূরত্ব, ধরো সাপোজ এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব। অর্থাৎ উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যেকোনো বিন্দু, এই দূরত্বটাকে বলা হয় আমাদের উপকেন্দ্রিক ব্যাস। তার মানে এই যে এখান থেকে এতটুকু, এই অংশটুকুকে বলা হয় কি? আমাদের উপকেন্দ্রিক জ্যা। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক জ্যা। উপকেন্দ্রিক সরি যে উপকেন্দ্রিক দূরত্ব, জ্যা না উপকেন্দ্রিক দূরত্ব।
অর্থাৎ আমাদের উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এখন দেখো যে আমাদের, আমি একটু এই কণিকটাকে একটু বাড়াই দেই। কণিকের লেকটা ধরলাম এরকম, একটু বাড়াই দিলাম। এখন এই যে আমাদের উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্র দিয়ে যদি আমাদের কোনো একটা জ্যা চলে যায়, এই যে উপকেন্দ্রের মধ্য দিয়ে যদি এরকম ভাবে কোনো একটা জ্যা চলে যায়, এই যে এই জ্যাটা, তাহলে এই জ্যাটা কি হয়েছে, উপকেন্দ্র দিয়ে চলে গেছে। তাহলে এর একটা স্পেশাল নাম আছে, এই স্পেশাল, একে বলা হয় আমাদের কি উপকেন্দ্রিক জ্যা। একে বলা হবে উপকেন্দ্রিক জ্যা, অর্থাৎ যে জ্যা আমাদের কি উপকেন্দ্র দিয়ে চলে গেছে তাকে বলা হবে আমাদের কি উপকেন্দ্রিক জ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক জ্যা। এছাড়াও আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে এরকম যে আমাদের যে উপকেন্দ্রিক জ্যা, যে উপকেন্দ্রিক জ্যা আমাদের অক্ষরেখার উপর লম্ব। তার মানে যদি একটা, মনে করো একটা আমাদের উপকেন্দ্রিক জ্যা আছে, এই উপকেন্দ্রগামী, মনে করো এই যে, আচ্ছা এটা গেলে আমাদের লম্ব হয় না, এই যে মনে করো এই যে আমাদের জ্যাটা, তাহলে আমাদের যে উপকেন্দ্রিক জ্যা আমাদের উপকেন্দ্রে অক্ষরেখার উপর লম্ব, দেখো এই আমাদের এই জ্যাটা আমাদের কি এই উপকেন্দ্রিক জ্যাটা আমাদের অক্ষরেখার উপর লম্ব। তাহলে একে বলা হয় আমাদের, এই সেই জ্যাকে বলা হয়, এর একটা আমাদের স্পেশাল নাম আছে, এই জ্যাকে বলা হয় আমাদের নাভি লম্ব বা উপকেন্দ্রিক লম্ব। একে বলা হয় উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব বা একে বলা হয় নাভি লম্ব, নাভি লম্ব। তাহলে দেখো এখান থেকে আমরা বেশ কিছু আমরা কি সংজ্ঞা দেখলাম, এখান থেকে আমরা নিয়ামক রেখা দেখলাম, উপকেন্দ্র দেখলাম, উপকেন্দ্রিক দূরত্ব দেখলাম, উপকেন্দ্রিক জ্যা দেখলাম, উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব দেখলাম, অক্ষরেখা দেখলাম, শীর্ষবিন্দু, পাদবিন্দু, এগুলো নিয়ে আমরা দেখলাম। তাহলে মোটামুটি এই সংজ্ঞাগুলো তোমাদের কিন্তু মাস্ট বি অবশ্যই জানতে হবে এবং খুব ভালোভাবে চিনতে হবে যে কোনটা কি। তাহলে কণিকের ক্ষেত্রে এই কতিপয় সংজ্ঞাগুলো তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে। এখন আমি বিভিন্ন কণিকের কিছু সমীকরণ সম্পর্কে জাস্ট আইডিয়া দেব। বিভিন্ন সমীকরণ সম্পর্কে আমি কি করব, জাস্ট কয়েকটা আইডিয়া দেব। তাহলে বিভিন্ন কণিকের সমীকরণ এখন দেখব। এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কণিকের সমীকরণ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কি বিভিন্ন কণিকের সমীকরণ। তাহলে বিভিন্ন কণিকের সমীকরণের শুরুতেই আমরা দেখব বৃত্তের সমীকরণ। খুব সহজ দিয়েই শুরু করি, যে বৃত্তের সমীকরণ। জাস্ট সমীকরণগুলো কি রকম হবে আপাতত এতটুকু আইডিয়া নিয়ে রাখো, যে আমাদের কি সমীকরণ, বৃত্তের সমীকরণ তোমরা অনেক আগে থেকেই জানো যে বৃত্তের সমীকরণগুলো কি রকমের হয়ে থাকে। যে বৃত্তের সমীকরণ একটা প্রথমে হয় কি আমাদের, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আর স্কোয়ার, এরকম টাইপের। অথবা এরকম হয় যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আর স্কোয়ার, এটাও হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। অথবা আরেকটা তোমরা বৃত্তের সমীকরণ জানো কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি টু জি 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস হচ্ছে আমাদের c ইকুয়াল টু হচ্ছে কি 0, এটাও হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ। বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে কি আমাদের, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্বলিত পদ থাকবে, সম্বলিত পদ থাকবে, পদ থাকবে। দেখো এখানে আমাদের কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্বলিত পদ আছে, এবং আমাদের ২ নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের কি এক্স অথবা ওয়াই সম্বলিত পদ থাকতে পারে। কারণ এখানে দেখো আমাদের এক্স ওয়াই আছে, তার মানে এক্স অথবা ওয়াই সম্বলিত পদ আমাদের কি থাকতে পারে, থাকতে পারে, আবার নাও পারে, থাকতে পারে। আবার দেখো এই আমাদের বৃত্তের সমীকরণে কিন্তু কোনো এক্স ওয়াই সম্বলিত পদ নাই, তার মানে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, পদ থাকবে না। আরেকটা আমাদের ইন্টারেস্টিং জানার বিষয় এই সমীকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটা সহগ সর্বদা সমান হবে। তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সহগদ্বয় সর্বদা কি হবে, সমান হবে।
অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1, মানে পরস্পর সমান। এরকম যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগগুলো থাকবে সেগুলো আমাদের কি সবসময় সমান হবে। এটা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ থেকে আমরা এগুলো প্রয়োজনীয়, আমরা সমীকরণ প্লাস প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারি। এখন দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। একটু সাইডে লিখি যে এখন আমরা দেখব পরাবৃত্তের সমীকরণ। আমি সমীকরণ সম্পর্কে জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি। এই আইডিয়াগুলো তোমাদেরকে একদম ক্লিয়ার থাকা উচিত। এখন দেখো পরাবৃত্তের সমীকরণগুলো কিরকম হয়। পরাবৃত্তের সমীকরণগুলো এরকম হয় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 4ay, অথবা এরকম থাকে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4ax, অথবা এরকম থাকে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4ay মাইনাস বিটা, অথবা এরকম থাকতে পারে যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 4ax মাইনাস আলফা। তাহলে এই কয়েকটা প্রকৃতির আমাদের কি পরাবৃত্তের সমীকরণ হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি পরাবৃত্তের সমীকরণ। এখন এই পরাবৃত্তের সমীকরণে কয়েকটা আমাদের লক্ষণীয় বিষয় আছে। এই বিষয়গুলো কি দেখো, যে এখানে যদি এক্স স্কোয়ার সম্বলিত পদ থাকে তাহলে কোনো ওয়াই স্কোয়ার সম্বলিত পদ নাই। দেখো প্রথম ইকুয়েশনে এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই। দ্বিতীয় ইকুয়েশনে ওয়াই স্কোয়ার আছে কিন্তু এক্স স্কোয়ার নাই। তৃতীয় ইকুয়েশনে দেখো এটাকে যদি তুমি সূত্রে ফেলাই দাও তাহলে এক্স স্কোয়ার পাবা কিন্তু ওয়াই স্কোয়ার পাবা না এখানে। অনুরূপভাবে এখানে দেখো ওয়াই স্কোয়ার পাবা কিন্তু এখানে কিন্তু এক্স স্কোয়ার পাবা না। তার মানে পরাবৃত্তের সমীকরণের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক্স স্কোয়ার বা অথবা ওয়াই স্কোয়ার এর যে কোনো একটি থাকবে, যে কোনো একটি থাকবে। অর্থাৎ কোনো সমীকরণে যদি দেখো যে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার এই দুইটা টার্মের যে কোনো একটা আছে তাহলে তোমরা ওটা নিশ্চিতভাবে একটা জেনারেল আইডিয়ায় নিয়ে আসতে পারবা যে ওটা হচ্ছে অনেকটা পরাবৃত্তের সমীকরণ। বোঝা গেছে যে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ারের যে কোনো যদি একটা থাকে তাহলে সেটা আমাদের কি পরাবৃত্তের সমীকরণ হবে। এখন আমরা দেখব যে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণটা হচ্ছে কিরকম, দেখো যে উপবৃত্তের সমীকরণগুলো সাধারণত এরকম হয় যে হয় এরকম থাকবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম থাকতে পারে। অথবা এরকম থাকতে পারে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে উপবৃত্তের এই দুইটা হচ্ছে আমাদের কি উপবৃত্তের সাধারণ ফর্মুলা। এখন এইখানে যদি তুমি একটু লক্ষ্য রাখো তাহলে দুইটা জিনিস তুমি এই সমীকরণ দুইটাতে যদি লক্ষ্য করো তাহলে দুইটা জিনিস পাবা। দেখো যে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয় সম্বলিত পদ রয়েছে। তার মানে এখানে তুমি কি কি লিখতে পারো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয় সম্বলিত পদ বিদ্যমান, সম্বলিত পদ বিদ্যমান। এবং আরেকটা জিনিস দেখবা যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এক্স স্কোয়ার চিহ্ন এখানে হচ্ছে আমাদের কি প্লাস, ওয়াই স্কোয়ারের চিহ্ন হচ্ছে আমাদের কি প্লাস। তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের চিহ্ন হবে একই বা অভিন্ন। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর চিহ্ন হবে অভিন্ন, অর্থাৎ একই চিহ্ন হবে একই বা অভিন্ন। তাহলে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয় সম্বলিত পদ বিদ্যমান থাকবে আর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর চিহ্ন হবে একই। দেখো এখানে এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস, এখানেও এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস। এখানেও যদি তুমি সূত্র ফেলাই দাও তাহলে এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস পাবা। এখানেও এখানে যদি সূত্র ফেলাই দাও তাহলে ওয়াই স্কোয়ারের চিহ্ন কি পাবা, প্লাস পাবা। এখানেও ওয়াই স্কোয়ারের চিহ্ন প্লাস। এখন আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কি এখানে হচ্ছে 1/a², আর এখানে ওয়াই স্কোয়ারের সহগ কি ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের 1/b²। তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের সহগ কখনো সমান হবে না। তার মানে আরেকটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের সহগ ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন হবে।
কারণ কি? যদি আমাদের এদের সহগগুলো যদি একই হয়ে যায়, তাহলে সেটা কি নির্দেশ করবে? সেটা তখন বৃত্ত নির্দেশ করবে। সুতরাং x স্কয়ার এবং y স্কয়ারের সহগগুলো হতে হবে কি? ভিন্ন, ভিন্ন। যে x স্কয়ার এবং সরি এখানে y স্কয়ার, x স্কয়ার এবং y স্কয়ার এদের সহগ কি হবে? ভিন্ন, ভিন্ন হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণগুলো কিরকম হয় একটু আমরা লক্ষ্য করি। অধিবৃত্তের সমীকরণগুলো সাধারণত ৪ প্রকারের হয়ে থাকে। এটা হচ্ছে এরকম। দেখো, সূত্রগুলো হচ্ছে এরকম। হয় এরকম থাকবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, অথবা এরকম থাকতে পারে যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, অথবা এরকম থাকতে পারে যে আমি একটু এই সাইডে লিখি, অথবা এরকম থাকতে পারে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, অথবা এরকম হতে পারে যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এ স্কোয়ার সরি বি স্কোয়ার মাইনাস এরকম হতে পারে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই 4 ধরনের সমীকরণ আমাদেরকে অধিবৃত্তের ক্ষেত্রে হয়ে থাকে। এখন এই ক্ষেত্রে আমাদের কিছু লক্ষণীয় বিষয় আছে। লক্ষণীয় বিষয়গুলো কি? ১ নাম্বার হচ্ছে এই আমাদের উপবৃত্তের মতো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সম্বলিত পদ বিদ্যমান থাকবে। দেখো, প্রত্যেকটাতে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সম্বলিত পদ বিদ্যমান থাকবে। তার মানে এখানে আমাদের কি যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সম্বলিত পদ বিদ্যমান। ২ নাম্বার কন্ডিশন দেখো যে এখানে আমাদের কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের চিহ্ন ছিল কি একই। দেখো, উপবৃত্তের ক্ষেত্রে চিহ্নটা ছিল একই, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে দেখো চিহ্নটা হচ্ছে ভিন্ন। এখানে এক্স স্কয়ারের চিহ্ন প্লাস, কিন্তু ওয়াই স্কয়ারের চিহ্ন হচ্ছে মাইনাস। কিন্তু এখানে দেখো ওয়াই স্কয়ারের চিহ্ন প্লাস, এক্স স্কয়ারের চিহ্ন হচ্ছে আমাদের মাইনাস। তার মানে এদের চিহ্ন হবে কি আমাদের ভিন্ন। তাহলে এখানে এক্স স্কয়ার এবং কি ওয়াই স্কয়ার এর চিহ্ন হবে আমাদের ভিন্ন, ভিন্ন। এর চিহ্ন হবে ভিন্ন, 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 ভিন্ন। এটা আমরা পাচ্ছি। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে চিহ্নগুলো ছিল কি একই ছিল। আর তৃতীয় যে আমাদের লক্ষণীয় বিষয় সেটা কিন্তু এই উপবৃত্তের মতোই, যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার এদের সহগ ভিন্ন, ভিন্ন হবে। এখানে দেখো, এক্স স্কয়ারের সহগ হচ্ছে কি আমাদের 1/a স্কয়ার, আর ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে কি মাইনাস মাইনাস 1/b স্কয়ার। সুতরাং আমাদের কি সহগটা হবে কি ভিন্ন, ভিন্ন। তাহলে আমরা ৩ নম্বর বলতে পারি যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার এর সহগ হবে ভিন্ন, ভিন্ন। তাহলে দেখো, উপবৃত্তের সমীকরণ আর অধিবৃত্তের সমীকরণের মধ্যে জাস্ট আমাদের একটাই পার্থক্য। এখানে উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের চিহ্ন আমাদের একই ছিল, একই বা অভিন্ন ছিল। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের চিহ্নগুলো হয়ে গেছে ভিন্ন, ভিন্ন। অর্থাৎ এক্স স্কয়ার যদি পজিটিভ হয় তাহলে ওয়াই স্কয়ার অবশ্যই নেগেটিভ হবে, আবার ওয়াই স্কয়ার যদি নেগেটিভ হয় তাহলে এক্স স্কয়ার অবশ্যই পজিটিভ হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি বিভিন্ন কণিকের, তোমরা যদি মনে করো সমীকরণ দেখে তোমাদেরকে যদি চট করে বলা হয় যে এটা কোন ধরনের সমীকরণ, তুমি জাস্ট যাতে সমীকরণ দেখেই তুমি বলতে পারো যে এটা বৃত্তের সমীকরণ, এটা উপবৃত্তের সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ, বা এটা পরাবৃত্তের সমীকরণ। তার জন্যই কিন্তু আমি তোমাদের এই সমীকরণ সম্পর্কে জাস্ট কিছু একটা আইডিয়া দিলাম।